সো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। পিএসসি ক্লার্কশিপ বলো বা WBCS বলো, যে কোনো এক্সামে এই কোশ্চেন্সগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা মেনলি কনস্টিটিউশনের ওপর বানানো। আজকের মেন টপিক হচ্ছে ইলেকশন প্রভিশনস অ্যান্ড এমার্জেন্সি প্রভিশনস। তো চলুন আজকের কোশ্চেনগুলোকে নিয়ে একটু আলোচনা করা যাক। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, which statement about the election commission of India is not correct? আজকাল এরকম কোয়েশ্চেন্স খুব আসছে, ভালো করে কোয়েশ্চেনটা না পড়লে এর অ্যান্সার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো 4টে অপশন আমরা ভালো করে পড়বো। ফার্স্ট হচ্ছে, ইট ইজ এ পার্মানেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বডি। বি বলছে, ইট ইজ রেসপন্সিবল ফর গেটিং কন্ডাক্ট দ্য ইলেকশনস অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মিউনিসিপ্যাল কর্পোরেশনস। সি হচ্ছে, আর্টিকেল 324 অফ দ্য কনস্টিটিউশন envisages the provisions relating to the election commission. অপশন ডি হচ্ছে, দিস ইজ আ কনস্টিটিউশনাল বডি। তো এখানে আমি বলে রাখি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ নট কারেক্ট বলেছে, কারণ এখানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের কিন্তু রেসপন্সিবল নয় ইলেকশন কমিশন, তাই এটি আমাদের রং অ্যান্সার হয়ে যাবে এবং অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হাউ মেনি ইলেকশন কমিশনার্স আর ইন দ্য ইলেকশন কমিশন? তো ইলেকশন কমিশনে কতগুলো ইলেকশন কমিশনার্স থাকে? 3টে আমরা জানি, 3টে ইলেকশন কমিশনার্স থাকে। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হু অ্যাপয়েন্টস দ্য চিফ ইলেকশন কমিশনার? তো চিফ ইলেকশন কমিশনারকে কে অ্যাপয়েন্ট করে? অবশ্যই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া চিফ ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট? তো 4টে অপশন এখানে দিয়েছে। দ্য পাওয়ার্স অফ দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড 2 আদার ইলেকশন কমিশনার্স আর ডিটারমাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট। অপশন বি বলছে, দ্য স্যালারি অ্যান্ড অ্যালাউয়েন্সেস অফ দ্য ইলেকশন কমিশনার আর সিমিলার টু দ্যাট অফ দ্য ক্যাবিনেট মিনিস্টার্স। অপশন সি হচ্ছে, দ্য গভর্নর অ্যাপয়েন্টস স্টেট ইলেকশন কমিশনার্স অন দ্য অ্যাডভাইস অফ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অপশন ডি হচ্ছে, দ্য টার্ম অফ দ্য ইলেকশন কমিশনার্স ইজ আপ টু 6 years or 65 years of age, whichever is earlier. তো এখানে আমি বলে রাখি অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন দেখা যায়, which of the following is not the work of election commission? যদি বলে, তো এখানে আমাদের 4টে অপশন দিয়েছে। টু কন্ডাক্ট দ্য ইলেকশন অফ লোকসভা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট। অপশন বি, অ্যাপ্রুভাল অফ সেটিং আপ অফ পলিটিক্যাল পার্টিজ। অপশন সি হচ্ছে, ডিসাইডিং দ্য ডিসকোয়ালিফিকেশন অফ আ মেম্বার অফ পার্লামেন্ট বাই ইউজিং ইটস ডিসক্রিশন পাওয়ার। অপশন ডি হচ্ছে, অ্যাডভাইসিং দ্য গভর্নর অন ম্যাটার্স রিলেটেড টু দ্য ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল। তো এখানে আমি বলে রাখি অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, হোয়াট কাইন্ড অফ প্রসিজিওর শুড বি ফলোড টু রিমুভ দ্য ইলেকশন কমিশনার? সুপ্রিম কোর্টের জাজকে যেভাবে রিমুভ করা হয় একদম এক্স্যাক্টলি সেম প্রসেস। অপশন বি হবে কারেক্ট, অ্যাজ ইট ইজ ফলোড টু রিমুভ দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 7th কোয়েশ্চেন, যেটা হুজ ইলেকশন ইজ নট হেল্ড আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য চিফ ইলেকশন কমিশনার? তো চিফ ইলেকশন কমিশনারের সুপারভিশনে হয় না কোন ইলেকশনটা? যদি বলা হয় তাহলে গ্রাম পঞ্চায়েতের ইলেকশনটা আমাদের চিফ ইলেকশন কমিশনারের আন্ডারে পড়ে না। তো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, উইচ কোয়ালিফিকেশন ইজ গিভেন ইন দ্য কনস্টিটিউশন টু বি ইলেক্টেড আ কমিশনার অফ ইলেকশন কমিশন? তো যদি বলা হয় যে কোয়ালিফিকেশনস কোনগুলো লাগে, এখানে যে 4টে অপশন দিয়েছে, তো অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, নান অফ দিস। পরের কোয়েশ্চেন হচ্ছে, which of the following is not a feature of election system in India? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। অপশন বি হচ্ছে সিক্রেট ভোটিং। অপশন সি হচ্ছে রিজার্ভেশন অফ সিটস ইন দ্য লেজিসলেচার ফর দ্য মেম্বার্স অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস। অপশন ডি হচ্ছে কমিউনাল ইলেক্টোরেট। তো নট এ ফিচার অফ ইলেকশন সিস্টেম বলেছে, তো কমিউনাল ইলেক্টোরেট কিন্তু আমাদের ইলেকশন সিস্টেমের মধ্যে পড়ে না। উইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেজ দ্যাট উইল বি অ্যান ইলেকশন কমিশন ইন ইন্ডিয়া? তো ইলেকশন কমিশন হবে, এটা কোন আর্টিকেলে বলা হয়েছিল? আর্টিকেল 324-এ। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর্টিকেল নিয়ে অনেক কোয়েশ্চেন্সও দেয়, আর যেহেতু ইলেকশন নিয়ে কোয়েশ্চেন রেডি করা হচ্ছে, তো আর্টিকেল 324টা খুবই মনে রাখতে হবে। তো নেক্সট কোয়েশ্চেন বলছে, উইচ আর্টিকেলস ইন দ্য কনস্টিটিউশন গিভ প্রভিশনস ফর দ্য ইলেকটোরাল সিস্টেম ইন আওয়ার কান্ট্রি? তো 11th কোয়েশ্চেনে যেটা বলছে, ইলেকটোরাল সিস্টেমের আন্ডারে কোন কোন প্রভিশন বা কোন কোন আর্টিকেলগুলো আমরা দেখতে পাই? তো আর্টিকেল 324 থেকে 329 পর্যন্ত যতগুলো আর্টিকেলস আছে, তো সেগুলো আমরা মেনলি ইলেকটোরাল সিস্টেমের ওপর ডিপেন্ড করছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্য ইলেকশনস ফর লোকসভা আর হেল্ড এভরি? তো আমরা জানি লোকসভার ইলেকশন প্রতি 5 বছর অন্তর হয়, তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, উইচ অ্যামং দ্য ফলোইং স্টেটমেন্টস আর অর ইজ ফলস? তো এখানে 4টে অপশন দিয়েছে, ভালো করে তোমরা পড়তে পারো ভিডিওটা পজ করে। তো আমি একবার বলে দিই। 1 নম্বর বলছে, ফর কোয়ালিফাইং টু দ্য লোকসভা আ পার্সন মাস্ট বি অ্যাট লিস্ট 25 অফ এজ। আ পার্সন ক্যান বি আ মেম্বার অফ both Lok Sabha and Rajya Sabha at the same time. Third option হচ্ছে, the person belonging to scheduled caste and scheduled tribe can contest elections from a general seat also and not just with the reserved seat. Fourth option বলছে, if a member of either of the house votes against the direction given by his party, he can be deemed
টু বি ডিসকোয়ালিফাইড। তো এখানে কোড দিয়ে দিয়েছে, এরকম ধরনের কোয়েশ্চেন আসছে আজকাল পিএসসিতে, যেটা ইউপিএসসির ধাঁচে বলতে পারো। অনলি টু, যেটা মানে আ পারসন ক্যান বি আ মেম্বার অফ, একই টাইমে একটা মানুষ লোকসভা এবং রাজ্যসভার মেম্বার হতে পারে না। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ইন ডেমোক্রেসি ইলেকশন আর ইম্পর্টেন্ট বিকজ। তো ডেমোক্রেসিতে ইলেকশন কেন ইম্পর্টেন্ট, এটার জন্য চারটে অপশন তোমাদের দিয়ে দিয়েছে। দ্য ফরমেশন অফ গভর্নমেন্ট বিকামস ইজি, দে হেল্প ইন দ্য ফরমেশন অফ অপোজিশন পার্টি, দে আর আ চেক অন দ্য ওয়ার্কিং অফ দ্য গভর্নমেন্ট, নান অফ দিস। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, দে আর আ চেক অন দ্য ওয়ার্কিং অফ দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন বলছে, বাই ইলেকশন ইজ দ্য ইলেকশন which is held. তো বাই ইলেকশন ইজ দ্য ইলেকশন which is held to fill up a vacancy in the legislature. তো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দ্য ইলেকশন কমিশন ওয়াজ সেট আপ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন। কবে হয়েছিল? 25 জানুয়ারি 1950-তে ইলেকশন কমিশন সেট আপ করা হয়েছিল অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন। তো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। 17th কোয়েশ্চেন বলছে, দ্য ইলেকশন টু দ্য অফিস অফ প্রেসিডেন্ট ইজ কন্ডাক্টেড বাই হোম অ্যামং দ্য ফলোয়িং। চারটে অপশন দিয়ে দিয়েছে যে প্রেসিডেন্ট ইলেকশনের সময় কে মুখ্য ভূমিকা পালন করে। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া হোল্ডস অফিস ফর আ পিরিয়ড অফ। চিফ ইলেকশন কমিশনার যে হয় তার অফিস পিরিয়ড বা তার ওয়ার্কিং পিরিয়ড কত দিনের হয় বলতে পারো। তো অপশন সি হচ্ছে 6 বছরের মেনলি হয়, টিল দ্য এজ অফ 65 years, which ever is earlier. নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্য ফার্স্ট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ওয়াজ। এই কোয়েশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে, অনেক কোয়েশ্চেন তোমরা দেখেছো, এই কোয়েশ্চেনটা বারবার অনেক এক্সামে আমিও পেয়েছি। তো 19th কোয়েশ্চেনের অ্যান্সার সুকুমার সেন, সবাই জানো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হু ডিসাইডস ডি রিকগনিশন অফ পলিটিক্যাল পার্টি solely on the basis of its performance at the election, boycotting of the election, that is এখানে ইলেকশন কমিশন ইজ দ্য অ্যান্সার। সেকেন্ড কোয়েশ্চেন বলছে, ইন ইন্ডিয়া দ্য সুপারিনটেন্ডেন্স ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ দ্য কন্ডাক্ট অফ ইলেকশনস ইজ ভেস্টেড ইন। তো ইলেকশন কমিশনের আন্ডারেই এগুলো হয়, ডাইরেকশন হয়, কন্ট্রোল অফ কন্ডাক্ট অফ যতগুলো ইলেকশনস হচ্ছে তাদের সুপারিনটেন্ডেন্ট বলো বা ডাইরেকশন বলো কন্ট্রোল বলো সব ইলেকশন কমিশনের আন্ডারেই পড়ে। 22nd কোয়েশ্চেন হচ্ছে, দ্য রেজিস্ট্রেশন অফ ভোটার্স ইন ইন্ডিয়া ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ। ভোটার্সদের রেজিস্ট্রেশন কার রেসপন্সিবিলিটি? অবভিয়াসলি ইলেকশন কমিশনের রেসপন্সিবল হবে ইলেকশন কমিশন। তো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। 23rd কোয়েশ্চেন বলছে, ইন্ডিয়া উইটনেসড সিঙ্গল পার্টি ডমিনেন্স স্টিল। সিঙ্গল পার্টি ডমিনেন্স কতদিন পর্যন্ত ছিল? 1967 পর্যন্ত তোমরা দেখেছো সিঙ্গল পার্টি ডমিনেন্স দেখা গিয়েছে। নেক্সট কোয়েশ্চেন বলছে, which of the following constitutional amendments equipped president to impose national emergency on any particular part of India? তো কোন একটা পার্টিকুলার পার্টে প্রেসিডেন্ট যে ন্যাশনাল এমার্জেন্সি ইম্পোজ করতে পারে সেটা কনস্টিটিউশনে কোন অ্যামেন্ডমেন্টে দেওয়া হলো? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। 25th কোয়েশ্চেন বলছে, when was the word armed rebellion added to the constitution to declare a national emergency? আর্মড রেবেলিয়ন কবে অ্যাড করা হলো? এটা কিন্তু 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করা হলো পরে। নেক্সট দেখা যাক, হাউ সুন ইম্পোজিশন অফ ন্যাশনাল এমার্জেন্সি শুড বি অ্যাপ্রুভড বাই দ্য পার্লামেন্ট। তো পার্লামেন্টের ইম্পোজ করতে ন্যাশনাল এমার্জেন্সি অ্যাপ্রুভ করতে কতদিন ম্যাক্সিমাম লাগছে? 1 month অনলি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ইফ দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য ন্যাশনাল এমার্জেন্সি হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই both houses of parliament, how long will it be effective minimum? So 6 months is the right answer. Next question হচ্ছে, which kind of emergency will be imposed in the case of war, external aggression and armed rebellion? তো এই ক্ষেত্রে আমরা বলে দিই 352 আর্টিকেল কাজে লাগবে এমার্জেন্সির ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, which of the following fundamental rights do not abolished automatically during national emergency? তো আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 20 and 21 both কিন্তু অ্যাবলিশ করা হয় অটোমেটিক্যালি ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সির সময়। অপশন ডি ইজ দ্য কারেক্ট, বোথ বি অ্যান্ড সি অপশনস আর কারেক্ট। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, which of the following statement is not true? তো কোয়েশ্চেন এটা ছিল আর চারটে অপশনস দিয়েছে, নট ট্রু বলেছে, তার মানে দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ আর্টিকেল 19 আর সাসপেন্ডেড অটোমেটিক্যালি ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার্ড অন দ্য বেসিস অফ ওয়ার অ্যান্ড এক্সটার্নাল অ্যাগ্রেশন। অপশন বি বলছে, দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ আর্টিকেল 19 ক্যান নট বি সাসপেন্ডেড ইন দ্য কেস অফ ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার্ড অন দ্য বেসিস অফ আর্মড রেবেলিয়ন। অপশন সি বলছে, আর্টিকেল 19 automatically revives when the national emergency is over, and the last option বলছে, when a national emergency is enforced, the fundamental rights of article 19 are repealed after the president's order. তো option D is the correct answer. Next question হচ্ছে, the emergency provision was borrowed from. তো emergency provision কোন দেশকে দেখে আমরা বানিয়েছিলাম সেটা অ্যান্সার হবে জার্মানি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, which part deals with the emergency provision? তো emergency provisionএর ক্ষেত্রে কনস্টিটিউশনে কোন পার্ট ডিল করে? তো বললে আমরা দেখব যে পার্ট 18-এ এমার্জেন্সি প্রভিশন নিয়ে বলা আছে। আর নেক্সট কোয়েশ্চেন বলছে,
ন্যাশনাল এমার্জেন্সি ক্যান বি ডিক্লেয়ার্ড বাই অ্যাপ্লাইং। তো ন্যাশনাল এমার্জেন্সি সবাই জেনেই গেছো এতক্ষণ, আর্টিকেল 352 দিয়ে আমরা ন্যাশনাল এমার্জেন্সিকে ডিক্লেয়ার করি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ক্যান বি ডিক্লেয়ার্ড বাই অ্যাপ্লাইং। তো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আর্টিকেল 360 অ্যাপ্লাই করতে হবে। তো 36 কোয়েশ্চেন বলছে স্টেট এমার্জেন্সি ক্যান বি ডিক্লেয়ার্ড বাই অ্যাপ্লাইং। তো এখানে মাথায় রেখো স্টেট এমার্জেন্সি বলছে, আগেরগুলো কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি ছিল, এটা কিন্তু স্টেট এমার্জেন্সি বলছে, ডিক্লেয়ার করা হয় কোন আর্টিকেল দিয়ে? আর্টিকেল 356। তো ন্যাশনাল এমার্জেন্সি কোনটা হয়? 352। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কোনটা হয়? 360। আর স্টেট এমার্জেন্সি হয় 356। তো নেক্সট কোয়েশ্চেন বলছে হাউ মেনি টাইপস অফ এমার্জেন্সি আর দেয়ার ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো 3 টাইপস অফ এমার্জেন্সি। তো এই তিনটে কী কী টাইপ তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। নেক্সট কোয়েশ্চেন দেখি, আর্টিকেল উইচ আর্টিকেল ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিফাইন্স দ্য এফেক্ট অফ প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি। তো আর্টিকেল 350 প্রোক্লেমেশন অফ এমার্জেন্সির ক্ষেত্রে ডিফাইন করছে। আর 39th কোয়েশ্চেন বলছে আর্টিকেল 352 ওয়াজ ডিক্লেয়ার্ড ইন ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম অন প্রথম আর্টিকেল 352 অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি কবে ডিক্লেয়ার করা হয়? 26 অক্টোবর 1962। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ন্যাশনাল এমার্জেন্সি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন ইন্ডিয়া ফর দ্য সেকেন্ড টাইম ইন দ্য ইয়ার। অর্থাৎ দ্বিতীয়বার কখন ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হলো? 1971। তো ইন্দিরা গান্ধীর সময় মেনলি এটা ডিক্লেয়ার করা হয়েছিল। তো আমি বলে রাখি এক্ষেত্রে আরেকবার ডিক্লেয়ার করা হয়েছিল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনেই বলা আছে দ্য ন্যাশনাল এমার্জেন্সি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন ইন্ডিয়া ফর দ্য থার্ড টাইম ইন দ্য ইয়ার 1975-এ আবার কিন্তু ডিক্লেয়ার করা হলো। অর্থাৎ ইন্দিরা গান্ধীর সময় দুবার এমার্জেন্সি ডিক্লেয়ার করা হলো, একবার 1971-এ আর দ্বিতীয়বার 1975-এ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু ক্যান রিভোক আ প্রোক্লেমেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি। রিভোক কে করতে পারে? দ্য প্রেসিডেন্ট অনলি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য প্রেসিডেন্ট টু প্রোটেক্ট এভরি স্টেট আগেনস্ট এক্সটার্নাল অ্যাগ্রেশন অর ইন্টারনাল ডিস্টারবেন্স। এই প্রেসিডেন্টের ডিউটি টু প্রোটেক্ট এভরি স্টেট আগেনস্ট এক্সটার্নাল অ্যাগ্রেশন হোক বা ইন্টারনাল ডিস্টারবেন্স হোক, প্রেসিডেন্ট প্রোটেক্ট করবে। ইট ইজ মেনশনড আন্ডার আর্টিকেল 355। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হ্যাজ বিন প্রোক্লেমড ইন ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম ইন। তো আমি বলে রাখি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এখনো পর্যন্ত প্রোক্লেম করা হয়নি, তো নেভার সো ফার ইজ দ্য অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য স্টেট এমার্জেন্সি ওয়াজ প্রোক্লেমড ইন ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ইয়ার। তো স্টেট এমার্জেন্সি কবে প্রোক্লেম করা হয়েছিল? ওয়েস্ট বেঙ্গলে। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কোয়েশ্চেন দিতে পারে তোমাদেরকে পিএসসির। 45-এর অ্যান্সার হচ্ছে 1968। ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলে স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার করা বা প্রোক্লেম করা হয়েছিল 1968-এ। আবার সেকেন্ড টাইমও করা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য স্টেট এমার্জেন্সি ওয়াজ প্রোক্লেমড ইন ওয়েস্ট বেঙ্গল ফর দ্য সেকেন্ড টাইম ইন দ্য ইয়ার 1970। অর্থাৎ 2 বছর পরই আবার স্টেট এমার্জেন্সি প্রোক্লেম করা হলো ওয়েস্ট বেঙ্গলে। 47th কোয়েশ্চেন হচ্ছে হাউ মেনি টাইমস হ্যাজ দ্য ন্যাশনাল এমার্জেন্সি বিন ডিক্লেয়ার্ড সো ফার বাই দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের দ্বারা কতবার এখনো পর্যন্ত ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়? তো থ্রাইস, 3 বার আমরা ডিক্লেয়ার করে রেখেছি অলরেডি। 40th কোয়েশ্চেন বলছে হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ওয়েন ন্যাশনাল এমার্জেন্সি ওয়াজ ডিক্লেয়ার্ড ফর দ্য সেকেন্ড টাইম। এটা আমি এর আগেও তোমাদেরকে বলে দিয়েছি, ইন্দিরা গান্ধীর সময় দুবার ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস ডিলস উইথ সাসপেনশন অফ প্রভিশন অফ আর্টিকেল 19 ডিউরিং এমার্জেন্সি। 358 আর্টিকেল হচ্ছে ডিল করছে যেখানে আর্টিকেল 19 সাসপেন্ড করা হয়ে থাকে। আজকে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে লোকসভা ইলেকশন ইজ হেল্ড অন দ্য বেসিস অফ। লোকসভা যে ইলেকশন হয় কার ওপর বেসিস করে হয়? তো অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির ওপর অবশ্যই বেসিস করে লোকসভা ইলেকশন হয়ে থাকে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো। তো দেখা হচ্ছে।